এবং সেকেন্ড হলো এই বিচারের মধ্য দিয়ে এই ফ্যাসিজম আবার আবার ফেরত আসবে। আমি মনে করি সেই রাস্তাটা বন্ধ হলো। পরবর্তীতে যে কেউ এই রাস্তায় হাঁটার আগে চিন্তা করবে যে আওয়ামী লীগের মতো একটা বড় দল, শেখ হাসিনার মতো একজন পাওয়ারফুল রাষ্ট্রনায়ক, তার যেই পতন হইল, ক্ষমতা থেকে পতন হইল, জনগণের কাছ থেকে পতন হইল, ইতিহাস থেকে পতন হইল এবং আজকে বিচারের মধ্য দিয়ে সে যে জায়গায় এসে দাঁড়াইছে, আমি মনে করি যে ভবিষ্যতে যে কেউ এই রাস্তায় হাঁটার আগে ১০ বার চিন্তা করবে যে বাংলাদেশে এই মডেল কাজ করবে না। যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার আজকে বিচার হইল, এই ট্রাইব্যুনাল শেখ হাসিনা তার পলিটিক্যাল অপোনেন্টদের জন্য করছে, তাদেরকে পলিটিক্যালি মোটিভেটেড বিচার করার জন্য। আজকে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, তিনি একসময় সেই সমস্ত তোমার অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী ছিলেন, তাই না? পদে পদে উনি ইনজাস্টিসের শিকার হয়েছেন এই জায়গায়। তো আজকে তুমি দেখো যে সেই লোকদের হাতে সেই আইনে তার নিজের গড়া ট্রাইব্যুনালে হচ্ছে শেখ হাসিনার আজকে বিচারের রায় এবং দণ্ড হলো। সো দিস ইজ আ পোয়েটিক জাস্টিস। এবং আমাদের যেটা গোল, যে দেখো আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণতা তো আমাদের গোল না। আমাদের গোল না আওয়ামী লীগকে তোমার আরো বেশি মার্জিনালাইজড করে দেওয়া। আমাদের গোল হইল জাস্টিস। গালিব ভাই, বিচারের যে রায়টা হয়ে গেল, রায়টা নিয়ে কি আমরা ঠিক খুশি হওয়া উচিত? মানে আমাদের ইমোশনালি জিনিসটাকে আমাদের কিভাবে প্রসেস করা উচিত? আমরা কি খুব খুশি, নাকি মানে হাউ উই শুড প্রসেস দিস নিউজ? ট্রুলি স্পিকিং সাবিত, আমার কাছে মনে হয় যে এটা একটা মানে একটা ট্র্যাজেডি, এটা একটা ট্র্যাজিক ডে ইন দ্য সেন্স যে আমরা এইটা দেখা খুশি হওয়ার কোনো কারণ নাই যে আমাদের দেশের একটা রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা, এই দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিচ্ছে, সেই রাজনৈতিক দলটা আস্তে আস্তে অধপতনের এমন একটা চূড়ায় আসছে যে তারা নিজেরাই এই দেশের তোমার একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় নিয়ে গেছে। এবং শুধু নিয়েই যায় নাই, তারা একটা বহিঃশক্তির সাপোর্টে এই কাজটা করছে। দ্যাট ওয়াজ এ শেম। দেদারসে এই দেশের মানুষের খুন করছে, গুম করছে। এবং তার মধ্য দিয়ে যিনি এই দেশের ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিলেন এক সময়, তিনি মূলত আর পলিটিশিয়ান থাকেন নাই, তিনি একজন প্রফেশনাল তোমার খুনি ফ্যাসিস্ট একনায়ক হয়ে উঠছেন। এবং তার ফলে আজকে এমন একটা বিচারের মধ্য দিয়ে তার ফাঁসির রায় আমাদেরকে সেলিব্রেট করতে হইতেছে। তো আমি মনে করি যে মানে আই এম ফিলিং স্যাড অ্যান্ড ট্র্যাজিক। এটা না হলে ভালো হতো। আমরা যদি ধরো যে রাজনৈতিকভাবে দ্বিমত আছে, বাট হোয়াট এভার ইট ইজ, কিন্তু তুমি যদি আরেকটা পলিটিক্যাল পার্টির রেসপেক্ট করতে পারো, বলতে পারো যে দে আর অন দ্য গুড নোট, আমি মনে করি সেটা একটা দেশের জন্য ভালো। তো আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল আজকে যে জায়গায় এসে দাঁড়াইছে, শেখ হাসিনার মতো একজন পলিটিশিয়ান আজকে নিজের যেই জায়গায় এসে দাঁড় করাইছেন, এবং তার কনসিকুয়েন্সে আমরা যে জিনিসগুলো এখন দেখতেছি, আমি বলবো এটা মানে উই শুড ফিল সরি অ্যান্ড স্যাড ফর দ্যাট। আর ইন অ্যানাদার নোট, মানে তোমার এটা হয়ে গেছে, এই ফ্যাসিজম হয়েছে, এই 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 খুন হয়েছে, রক্তপাত হয়েছে, গণহত্যা হয়েছে, তো বিচার তো আমাদেরকে করতেই হবে। ন্যায় বিচারের প্রশ্ন আছে, যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাদের যে ক্ষুব্ধতা, তাদের যে ক্ষতিগ্রস্ততা, সেটার কাউন্টারে ন্যায় বিচার থাকতে হবে। আর কেউ যাতে একই রাস্তার মধ্যে না যেতে পারে তার জন্য আমাদের এক্সাম্পল সেট করতে হবে। তো সেই জায়গা থেকে এই বিচার একটা অবশ্য কর্তব্য, সেই জায়গা থেকে এই বিচার আমাদেরকে এক্সিকিউট করতে হইব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের টোটাল রাজনীতি যদি আজকের জায়গায় না আসতো, তাহলে সবচেয়ে ভালো হতো। তো এই যে রায়টা হয়ে গেল, আপনার কাছে কি মনে হয় এই রায়টা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ আজকের বাংলাদেশের জন্য? আমার মনে হয় যে প্রথমত তোমার এটা তো হিস্টোরিক ইভেন্ট, তাই না? মানে তোমার যারা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবারের সদস্যরা, তাদের আত্মীয় স্বজন, তাদের তোমার সহকর্মী, বন্ধু, সংগ্রামের সাথী যারা, তাদের জন্য এইটা অনেক বেশি আকাঙ্ক্ষিত ছিল। তারা এটার জন্য অপেক্ষা করতেছিল অনেক লম্বা সময়। এবং আমার বোধ হয় যে উই শুড গিভ আ ভেরি বিগ থ্যাংক ইউ টু দ্য প্রসিকিউশন টিম। তাজুল ভাই যিনি তোমার চিফ প্রসিকিউটর, এবং তার সাথে টোটাল প্রসিকিউশন টিম, তাদের একটা হিউজ কাজের কারণে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন দেখো, আমি এটাকে যেভাবে দেখার চেষ্টা করতেছি সেটা হলো যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে আমাদের মূল কাজ, তিনটা বড় কাজ ছিল। একটা কাজ হলো আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার। বিচার হলো দুইটা কারণে। একটা, এই যে 15-16 বছর তারা যে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এখানে তৈরি করছে, গুম করছে, খুন করছে, অত্যাচার নির্যাতন করছে হাজার হাজার মানুষের বিরোধী দল এবং জামাত, বিএনপি, শিবির, ছাত্রদল,
এবং তার বাইরেও সাধারণ নাগরিক যারা হচ্ছে তোমার গণতন্ত্রের পক্ষে অ্যাক্টিভিজম করছে। আমি গতকালকে দেখতেছিলাম একজন নাকি একটা সার্ভে করছে, সেই সার্ভেতে তোমার কিছু কোশ্চেন ছিল গণতন্ত্র নিয়ে, এই কারণে পুলিশ তার উঠায় নিয়ে গেছে। সো দ্যাট ওয়াজ দেয়ার লেভেল। তো এই ফ্যাসিবাদী শাসনের জন্য বিচার, এবং তারপর হচ্ছে তোমার গণ অভ্যুত্থানের সময়ে যেভাবে নির্বিচারে তোমার ছাত্রলীগের গুন্ডাদেরকে দিয়ে, আওয়ামী লীগের গুন্ডাদেরকে দিয়ে এবং পুলিশ মিলিটারি দিয়ে তোমার হচ্ছে আন্দোলনকারীদেরকে দেদারসে গুলি করছে, হেলিকপ্টার থেকে গুলি করছে। তো এই যে গণহত্যা, এই গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার, এটা আমাদের একটা পয়েন্ট ছিল এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে। আরেকটা পয়েন্ট ছিল হচ্ছে যে আমরা যে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি, যেই সিস্টেমের মধ্য দিয়া তোমার আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল হয়ে উঠতে পারছে, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট শাসক হয়ে উঠতে পারছে, আমরা এই জিনিসের রিপিটেশন চাই না। তো এই বিচারের কারণে এটা যে আর কেউ যেন হাসিনা হয়ে না উঠে, আমাদের সংস্কারের কারণে এটা, এবং তারপর আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে তোমার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাইতে চাই। তো এই যে আমাদের রোড ম্যাপ, সেই রোড ম্যাপে এই বিচার তোমার একটা মানে অনেক বড় মোমেন্ট আর কি। তো এই বিচারটা যদি না হয়, আওয়ামী লীগের বিচারটা যদি প্রপারলি না হয়, তারা যদি তাদের এই অন্যায়ের কারণে অ্যাকাউন্টেবল না হয়, তাহলে আমরা আবার আরেকজন হাসিনা হইতে চাইবো, এই আকাঙ্ক্ষাকে সরাই দিতে পারবো না। তো আমাদের মৌলিক গোল হইল যে আমরা চাই না যে বাংলাদেশে আর কেউ এরকম একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তোমার ফিরায় আসুক। তো সেই জায়গা থেকে এই বিচার হচ্ছে তোমার জাস্টিসকে এনশিওর করে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এই সময় মারা গেছেন, নির্যাতিত হয়েছেন বিভিন্ন সময়ে, তারা অন্তরে শান্তি পাবেন যে না, আমাদের উপর যে অন্যায় এবং অত্যাচার হয়েছে তার একটা বিচার হয়েছে। এবং সেকেন্ড হলো এই বিচারের মধ্য দিয়ে এই ফ্যাসিজম আবার আবার ফেরত আসবে। আমি মনে করি সেই রাস্তাটা বন্ধ হলো। পরবর্তীতে যে কেউ এই রাস্তায় হাঁটার আগে চিন্তা করবে যে আওয়ামী লীগের মতো একটা বড় দল, শেখ হাসিনার মতো একজন পাওয়ারফুল রাষ্ট্রনায়ক, তার যেই পতন হইল, ক্ষমতা থেকে পতন হইল, জনগণের কাছ থেকে পতন হইল, ইতিহাস থেকে পতন হইল, এবং আজকে বিচারের মধ্য দিয়ে সে যে জায়গায় এসে দাঁড়াইছে, আমি মনে করি যে ভবিষ্যতে যে কেউ এই রাস্তায় হাঁটার আগে 10 বার চিন্তা করবে যে বাংলাদেশে এই মডেল কাজ করবে না, এই মডেলের দিকে আমার সামনের দিকে আগানো যাবে না, and that will create an accountability. So from that point of view, আমি মনে করি যে এই বিচারটা আমাদের জন্য মাচ এক্সপেক্টেড ছিল। এটা একটা অনেক বড় মোমেন্ট, এটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, এবং আই থিঙ্ক দিস ইজ আ পোয়েটিক জাস্টিস in the sense যে যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার আজকে বিচার হলো, এই ট্রাইব্যুনাল শেখ হাসিনা তার পলিটিক্যাল অপোনেন্টদের জন্য করছে, তাদেরকে পলিটিক্যালি মোটিভেটেড বিচার করার জন্য। আজকে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, তিনি একসময় সেই সমস্ত তোমার অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী ছিলেন, তাই না? পদে পদে উনি ইনজাস্টিসের শিকার হয়েছেন এই জায়গায়। তো আজকে তুমি দেখো যে সেই লোকদের হাতে সেই আইনে তার নিজের গড়া ট্রাইব্যুনালে হচ্ছে শেখ হাসিনার আজকে বিচারের রায় এবং দণ্ড হলো। সো দিস ইজ আ পোয়েটিক জাস্টিস, এন্ড দিস টেলস আস যে কারোই উচিত না তোমার একটা নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করা। তুমি যদি একটা বাউন্ডারি ক্রস করো, then you will get caught by that. না, অ্যাবসলিউটলি। তো এই যে হাসিনার যেই ট্রাইব্যুনাল ছিল, এই ট্রাইব্যুনাল নিয়ে তো আমরা দেখছি যে দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলা, লিগাল অর্গানাইজেশনগুলা, তাদের ব্যাপক আপত্তি ছিল। কারণ হচ্ছে যে ট্রাইব্যুনালের যেই ধারাগুলা ছিল, দ্য ওয়ে দ্য বিচার দ্য ট্রায়াল ওয়াজ কন্ডাক্টেড, এগুলো নিয়ে অনেক অনেক ধরনের বিতর্ক ছিল, এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের একটাও ওই বিচারকে ফেয়ার ট্রায়াল বলে নাই। তো তারপরে এখন যে বিচারটা হইল, সেই একই ট্রাইব্যুনালে যে এখন বিচারটা হইল, তাহলে এই বিচারটাকে আমরা ঠিক কিভাবে দেখব? No, that's আমার বোধ হয় যে খুবই ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম হইলো যে দেখো, ইভেন দো শেখ হাসিনার এই ঘটনা তো আমাদের চোখের সামনে, উই অল নো যে উনি এই ঘটনার জন্য তোমার রেসপন্সিবল। পুলিশ গুলি করে যে লোকদেরকে মারছে, মৃত মানুষের লাশে আগুন দিয়ে দিচ্ছে, এবং এই অর্ডার গুলো তো তার কাছ থেকে আসছে। তার যে মাফিয়া তন্ত্র শেখ হাসিনা তৈরি করছে, সেই মাফিয়া তন্ত্রের আউটপুট। তো আমরা কিন্তু আমাদের নোন ইনফরমেশনের মধ্যে একরকম জানি যে আসলে শেখ হাসিনা ইজ রেসপন্সিবল ফর দ্যাট, এন্ড সে তার ক্রিমিনাল রেসপন্সিবিলিটিস এখানে আছে। তো এটা আমাদের কাছে ধরো যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো জানা। কিন্তু ডিসপাইট অফ দ্যাট, ইভেন দো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়েতে এটা জানি, কিন্তু এটা একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে হবে। কারণ বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠু না হয়, তার প্রক্রিয়ার ব্যাপারে যদি প্রশ্ন তোলা যায়, তাইলে দ্যাটস নট গুড ফর এনি অফ আস। আমাদের এখনকার জন্য সেটা ভালো হবে না, ভবিষ্যতের জন্য ভালো হবে না। তো সেই জায়গা থেকে প্রথম যেটা ক্রিটিক্যাল কোশ্চেন ছিল যে একই ট্রাইব্যুনালে কেন বিচারটা হইলো, কারণ এই ট্রাইব্যুনালের ব্যাপারে তো প্রচুর আপত্তি আছে। তাহলে আমরা যদি একটা ভিন্ন ট্রাইব্যুনালে বিচার করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু আমার বোধ হয় যে এখানে যেটা সোলেস পজিটিভ দিক, সেটা হলো যে
যেই আইনে তোমার আগে বিচার হয়েছে সেই আইনের মধ্যে যে লুপহোল গুলো ছিল সেগুলো ডেভেলপমেন্ট হয়েছে, অনেকগুলো জায়গায় পরিবর্তন আনছে। এবং আমি চিফ প্রসিকিউটর তাজুল ভাইকে বলতে শুনছি যে যেই সাক্ষ্যর মধ্য দিয়ে এখন বিচার হয়েছে এটা দুনিয়ার যে কোনো কোর্টে গেলে তোমার এটা টিকবে। এইখানে তোমার তৎকালীন পুলিশের আইজিপি যে ছিল সে হচ্ছে তোমার রাজসাক্ষী হইয়া তোমার সাক্ষ্য দিচ্ছে। অনেকগুলো ফার্স্ট হ্যান্ড এভিডেন্স আসছে শেখ হাসিনার কথোপকথনের, এবং ইন্টারেস্টিংলি তার এই কথোপকথন তার সময়ের লোকেরা রেকর্ড করছে, তাহলে তো এখন পাওয়ার কথা না, তাই না? এবং ওপেন ট্রায়াল হয়েছে, তাই না? এই ট্রায়াল তোমার ক্লোজ ডোর হয় নাই, অনেক সময় সামরিক ট্রায়াল যেভাবে হয় সেভাবে ক্লোজ ডোর হয় নাই। সো দিস অ্যান ওপেন ট্রায়াল। যেইটুকু লিমিটেশন আমরা দেখি সেইটুকু হইলো ইন অ্যাবসেন্সিয়া বিচার হয়েছে। তার ফলে শেখ হাসিনার পক্ষের কোনো লয়ার এখানে ছিল না। যে লয়ার রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে উনি তো আর প্রপারলি ফাংশন করার কথা না, কারণ তুমি ধরো যে শেখ হাসিনার নিজের লয়ার থাকলে উনি যদি এটাকে ডিফেন্ড করতেন তাহলে এটা যেই ওয়েতে হইতো সেই ওয়েতে তো এটা এখন হয় নাই। কিন্তু এটা তো আর কিছু করার নাই আর কি। উনি ভারতে পলায় থাকলে তুমি কিভাবে মানে তার ইন প্রেজেন্সে কিভাবে তুমি বিচার করবা? উনি যদি কোর্টে আসতেন, ইভেন এখনো যদি আয়শা বলেন যে ঠিক আছে আমার উপস্থিতিতে আবার বিচার করো, তাহলে আমি মনে করি দ্যাট হ্যাজ সাম মেরিট। কিন্তু হাসিনা যদি দেশে না আসেন তাহলে তো তুমি আর বিচার প্রক্রিয়া তার ইন অ্যাবসেন্সিয়া এই প্রবলেমটা তুমি দূর করতে পারো না। সো এই পার্সপেক্টিভ গুলো যদি আমরা দেখি যে ওপেন ট্রায়াল হয়েছে, আইনের মধ্যে চেঞ্জ হয়েছে, সবকিছু আমরা এভিডেন্স গুলো চোখের সামনে দেখতেছি, সো দ্যাট গিভস আস কনফিডেন্স। কিন্তু এরপরও কেউ যদি তোমার ক্রিটিক্যাল জাস্টিসের জায়গা থেকে পয়েন্ট তুলতে চায় তাহলে আমরা সে পয়েন্টের ব্যাপারে ওপেন। আমি মনে করি সেই পয়েন্টগুলো আমাদের ধরে আলাপ আলোচনা করা দরকার। যদি এই কথা বলতে চাই যে না এটার মধ্যে লুপ হোল আছে, তাহলে লেটস টক অ্যাবাউট দ্যাট। কারণ এটা লোয়ার কোর্টে বিচার হয়েছে, তারপর এটা তোমার আপিলেট ডিভিশনে, হাইকোর্টে যাবে, আপিলেট ডিভিশনে যাবে, তো সেখানে আরো এটাকে রিভিউ করার সুযোগ আছে। এবং আমি মনে করি যে লিগাল পার্সপেক্টিভে যদি আমাদের সমাজের মধ্যে আলাপ আলোচনাটা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ তুলতে চায় যে এইখানে বিচার প্রক্রিয়ার মধ্যে তোমার গ্রোস মিস্টেক আছে, লেটস টক অ্যাবাউট দ্যাট। আমি ওপেন, আমরা আমাদের এই আলাপ আলোচনা করতেই হবে। কিন্তু দেখো আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যদি তুমি দেখো যে তারা টোটাল জুলাইয়ের গণ অভ্যুত্থানকে অস্বীকার করে। তারা মনে করে যে এখনকার সরকার হইলো অগণতান্ত্রিক, অনির্বাচিত। তুমি দেখছো শেখ হাসিনা কয়েকদিন আগে বলছি, তাই না, যে আমি আগেও অনির্বাচিত লোকদের এইরকম জিনিসের মুখোমুখি হয়েছি। তো এখন এই গভর্নমেন্ট যদি অনির্বাচিত হয় তাহলে লেজিটিমেট নির্বাচিত গভর্নমেন্ট কে? লেজিটিমেট নির্বাচিত গভর্নমেন্ট হলো শেখ হাসিনার গভর্নমেন্ট, রাইট? এই গভর্নমেন্ট আইসে কিভাবে? আইসে নির্বাচন চুরি করে। কয়টা নির্বাচন চুরি করছে? একটা, দুইটা, তিনটা। তা আওয়ামী লীগ যদি এখনো মনে করে যে তার চুরি করা নির্বাচন ঠিক আছে, তার ২ নম্বরে করে ক্ষমতায় থাকা ঠিক আছে, তার দেদারসে মানুষ মেরে ক্ষমতায় থাকা ঠিক আছে, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে সরায় দেওয়াটা হয়েছে ভুল, তাইলে তো তুমি মানে আওয়ামী লীগের এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে বাংলাদেশের রিকনসিলিয়েশনের কোনো জায়গা থাকে না, তাই না? তো তাইলে এখন আলাপ আলোচনাটা কিভাবে হবে? তো আমি যদি আলাপ আলোচনাটা এই জায়গায় যায় যে তুমি জুলাইয়ের গণ অভ্যুত্থানে যেটা হয়েছে এই সময় তৎকালীন সরকারের যেই পজিশন, এবং এর আগে এই সরকার যে তোমার ক্ষমতায় রইল ২টা-৩টা ইলেকশন চুরি কইরা, এইটাকে অ্যাকনলেজ কইরা কেউ যদি প্রসিডিউরাল প্রশ্ন তুলতে চায় তাহলে আমার বোধ হয় যে সেই প্রসিডিউরাল প্রশ্ন নিয়ে আমাদের আলাপ আলোচনা হওয়া উচিত। আমি ইন্টারন্যাশনাল কিছু রিয়াকশন দেখলাম, তার মধ্যে তোমার কিছু টেকনিক্যাল কোশ্চেন অনেকে তুলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আগে এই ট্রাইব্যুনালে ন্যায় বিচার হয় নাই সেই প্রশ্ন তুলছে, ইন অ্যাবসেন্সিয়া বিচার হয়েছে সেই প্রশ্ন তুলছে। আবার জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপত্র দেখলাম, তারা মোটামুটি যে হাসিনা, তাদের তো আগে তদন্ত হয়েছে, সেই তদন্তও তো বলছে যে এখানে তোমার মাস্ক এবং সেই মাস্কিলিং এর জন্য সরকার নিজে জড়িত, এটা জাতিসংঘের স্টেটমেন্টের মধ্যে থেকে আসছে। তারা বিচারকে তোমার মোরাললেস অ্যাপ্রিশিয়েট করছে। তোমার আইসিজি দেখলাম তার বিচারকে অ্যাপ্রিশিয়েট করছে। মৃত্যুদণ্ডের ব্যাপারে ইন্টারন্যাশনাল কমিউনিটি কথা তুলছে, কারণ তারা তোমার মৃত্যুদণ্ডরে মানবাধিকারের এগেনস্ট বলে মনে করে। তা আমাদের লতে তো ডেথ পেনাল্টি আছে, তাই না? আমরা তো ডেথ পেনাল্টিকে ইনজাস্টিস বলে মনে করি না, এটা ল্যান্ড অফ দ্য ল। কাজে ডেথ পেনাল্টি এখানে যেহেতু আছে, এটা সর্বোচ্চ শাস্তি তোমার হইতেছে। তা আমার বোধ হয় যে খুব বড় ধরনের ফান্ডামেন্টাল কোশ্চেন তোলার জায়গা আমি দেখি না, বাট স্টিল আই উইল অ্যাপ্রিশিয়েট কেউ যদি এই ডিসকাশন এই সমাজের মধ্যে করতে চায় তাহলে আমরা সেই আলাপ আলোচনা করতে পারি। এখানে সরকারের বাইরেও তো কয়েকটা বড় ইনভেস্টিগেশন হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে জাতিসংঘের ইনভেস্টিগেশন, যেটা আপনি অলরেডি মেনশন করছেন। জাতিসংঘের ইনভেস্টিগেশন খুব ক্লিয়ারলি বলছে যে এখানে গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যার সাথে শেখ হাসিনার সরকার জড়িত। আমার মনে হয় যে দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টেপ বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট, যে তারা জাতিসংঘকে ইনভাইট করছে এবং একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট তারা করছে। এটা হচ্ছে এক নম্বর। ২ নম্বর হচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এই বিচার তো হইতেছে তোমার একটা অন্তর্বর্তী সরকারের হাত দিয়া, তাই না?
এটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাত দিয়ে কিন্তু হইতেছে না। মানে খুব স্পেসিফিকলি আমরা যদি বলতাম যে না আওয়ামী লীগের বিরোধী একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এখানে ক্ষমতায় আছে, তাহলে একটা প্রশ্ন তুমি আরো ক্লিয়ারলি তুলতে পারতা। কিন্তু এটা হইতেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা তোমার একটা অন্তর্বর্তী সরকারের হাত দিয়ে। ইয়েস এবং এই সরকারকে দেশের সব রাজনৈতিক দল, মানে দেশে এখন এক্সিস্টিং এমন কোনো রাজনৈতিক দল নাই, বা সিভিল সোসাইটি গ্রুপস বা রাজনৈতিক দল এমন কেউ নাই যারা প্রকাশ্যে এই গভর্নমেন্টের কে অপোজ করে বা এই গভর্নমেন্টকে সাপোর্ট করে না। তার মানে এবং হচ্ছে বিচার হ্যাঁ, প্রক্রিয়াকেও তুমি ধরো যে বিচার প্রক্রিয়াকেও। শুধুমাত্র আওয়ামী লীগ ব্যতিরেকে হুম, একেবারে ধরো আওয়ামী লীগের সাথে গত 15 বছর যারা প্যাক্ট ছিল, যারা আওয়ামী লীগের ধরো এক ধরনের দালালি করছে এই সরকারে ছিল, তারা ব্যতিরেকে যারা বাইরের রাজনৈতিক দল আছে তারা প্রত্যেকেই এই বিচার প্রক্রিয়াকে তোমার ওয়েলকাম করছে। হুম, তারা কেউই এই বিচার প্রক্রিয়াকে তোমার সমালোচনা করে নাই। তাহলে হুম, এটা একমাত্র আওয়ামী লীগের দলীয় দৃষ্টিকোণের জায়গা থেকে তারা এই বিচার প্রক্রিয়াকে তোমার সমালোচনা করবে। এটা খুবই স্বাভাবিক, কারণ তারা এখন পর্যন্ত মনে করে যে তারা যেটা করছে সেটা ঠিক করছে, হয় মনে করে অথবা এটা দাবি করে পলিটিক্যাল জায়গা থেকে। হুম, কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে আওয়ামী লীগের তোমার যে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ তৈরি হলো জুলাইয়ের মধ্য দিয়া, এইটা আওয়ামী লীগ কিভাবে রিকনসিলিয়েশন করবে, কিভাবে এখান থেকে কাম ব্যাক করবে, দ্যাটস আ ভেরি ক্রুশিয়াল কোশ্চেন আওয়ামী লীগের জন্য। যে রাস্তায় তারা হাঁটতেছে সেই রাস্তায় এটা সম্ভব না। ইট উইল হুম, টেক লং টাইম এই রাস্তায় যদি তারা হাঁটে। হুম। তো বিচার তো হয়ে গেল, কিন্তু মানে এখনো স্টেপ বাকি আছে। কিন্তু আপনার কি মনে হয় যে এই বিচার মানে এটা বাস্তবায়নের চান্সটি কতটুকু বলে আপনার কাছে মনে হয়? এরপরে কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতেছে। মানে কয়েকটা ফ্যাক্ট। একটা হচ্ছে এই গভর্নমেন্ট থাকতেছে না, যে গভর্নমেন্টের সময় বিচারটা শুরু হইছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাসিনা এবং তার ক্রনি এরা সবাই এখন আরেকটা দেশে পলাতক। সো ওই দেশ তাদেরকে পাঠাবে কিনা, দ্যাটস এ বিগ ফ্যাক্টর। সো এই ২ টা জিনিসকে সামনে রেখে আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় পলিটিক্যাল ইস্যুটা কোনো ব্যাপার না। তার কারণ বাংলাদেশে মোরাললেস তোমার এখনকার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ বাদে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই জুলাইকে তোমার রেকগনাইজ করে। তারা হুম, সবাই এই বিচারকে রেকগনাইজ করে। তারা সবাই আগের ফ্যাসিবাদী সরকারের ভিকটিম ছিল। তো তার ফলে এই বিচার প্রক্রিয়া কন্টিনিউ করার ব্যাপারে এবং এই বিচার প্রক্রিয়ার প্রপার এক্সিকিউশন এর ব্যাপারে আগামী নির্বাচনে যারা জিতবে আমি মনে করি তারাও অনেস্ট এবং সিনসিয়ার থাকবে। তোমার ডিগ্রি অফ সিনসিয়ারিটি এবং ডিগ্রি অফ অনেস্টিতে তোমার প্লাস মাইনাস হইতে পারে কিছুটা, কিন্তু তুমি এই পুরো প্রক্রিয়াটাকে আপসাইড ডাউন করে ফেলবে, এটা বাংলাদেশের রাজনীতিতে শর্ট টাইমে হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। তো সেই ক্ষেত্রে তোমার প্রাইম অবস্টাকল যদি এই রায় বাস্তবায়নের প্রশ্ন আসে তাহলে সেটা হলো যে শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং ইন্ডিয়া যেহেতু ওনাকে ফেরত দিচ্ছেন না, ইন্ডিয়াকে আমাদের বলতে হবে প্রত্যাবর্তনের জন্য। তো ইন্ডিয়া যদি ওনাকে প্রত্যাবর্তন না করে এবং না করার সম্ভাবনাই আমরা বেশি দেখতেছি, তাহলে সেই ক্ষেত্রে এই রায় তুমি হচ্ছে বাস্তবায়ন করা যাবে না। লিস্ট তুমি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা পলাতক তাদের উপর বাস্তবায়ন হবে না, কিন্তু আরো অনেকেরই তো বিচার হবে। তাদের মধ্যে অনেকে হয়তো দেশে অ্যারেস্ট অবস্থায় আছে, হুম, সেনাবাহিনীর যে কর্মকর্তারা গুম খুনের মধ্যে কারণে তোমার এখন বিচারের সম্মুখীন আছে, তাদের ক্ষেত্রে তুমি রায় বাস্তবায়ন করতে পারবা। তাহলে রায় বাস্তবায়নটা শেখ হাসিনা এবং যারা পলাতক আছে তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল যেটা প্রবলেম সেটা হলো যে ভারত হয়তো তাদেরকে ফেরত দিবে না। কিন্তু এখানে দেখো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই বিচার এবং রায়ের এক্সিকিউশন তো একটা জিনিস, কিন্তু এই যে রায়টা হইলো এবং এই যে বিচার প্রক্রিয়া হইলো এইটার একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট কিন্তু আমাদের রাজনীতির মধ্যে আছে। তুমি হুম, ধরো শেখ হাসিনা আসলো না, ইন্ডিয়া থেকে দিল না, তুমি তাকে কোনোভাবে ফেরত আনতে পারলা না, আম, এটা বাস্তবায়ন হইল না, কিন্তু সে তো আইনের দৃষ্টিতে পলাতক এবং সে তো আমাদের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তোমার হচ্ছে তার তোমার কনভিক্টেড এবং তার একটা শাস্তি এখানে এখানে তোমার হয়ে গেছে, তাই না? তো দ্যাট উইল মেক মানে আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের কামব্যাককে ইকুয়ালি ইম্পসিবল করে তুলবে, হুম, যেটা হুম, অলরেডি এখন 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 আছে। তো আমার বোধ হয় যে এটা এক্সিকিউট না হইলেও বাংলাদেশের রাজনীতিতে এবং ভবিষ্যতের জন্য এইটার একটা অনেক বড় সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে। এবং আমাদের যেটা গোল, যে দেখো আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণতা তো আমাদের গোল না। আমাদের গোল না আওয়ামী লীগকে তোমার আরো বেশি মার্জিনালাইজড করে দেওয়া। আমাদের গোল হইলো জাস্টিস, যেটা অপরাধ হয়েছে তার শাস্তি। এবং আমাদের গোল হইলো যে আওয়ামী লীগ যেই ফ্যাসিস্ট পথে হাঁটছে এই ফ্যাসিস্ট পথে আর কেউ আর যেন কখনো না হাঁটে, সেই হুম। অবস্থাকলটা তৈরি করা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে হাসিনার এগেনস্টে এই রায়টা এটা তোমার একটা মাইল ফলক। বাংলাদেশে আমার বোধহয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে সিটিং প্রাইম মিনিস্টার ছিল এরকম কেউ তোমার হুম, হচ্ছে ডেথ পেনাল্টি এবং এই ডেথ বিচার পেনাল্টি হইলো, হ্যাঁ। মানবতা বিরোধী অপরাধে তার ডেথ পেনাল্টি হলো, এটা হচ্ছে তোমার দিস দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। এর আগে এরশাদের শাস্তি হয়েছে দুর্নীতির মামলায়, উনি উনি জেলে ছিলেন, কিন্তু এই লেভেলের তোমার ক্যাপিটাল পানিশমেন্ট
এইটা দিস দ্য ফার্স্ট টাইম। তো আমার বোধ হয় যে ইট উইল হ্যাভ আ রিয়েলি সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ইন বাংলাদেশ পলিটিক্স। ইন্টারেস্টিং এরশাদের কথা আসলো। আপনি দেখেন এরশাদের সাথে যদি আমরা তুলনা করি বাংলাদেশ এই হাসিনা বা এর পরে মানে আমরা যে ধরনের রুলারদেরকে পাইছি, আপনার কাছে এখন কি মনে হয় না যে এরশাদ ওয়াজ ফার বেটার? ধরো যে মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এরা যে সারা জীবন এরশাদের গালি দিচ্ছে, এটা তো এরশাদের প্রতি ইনজাস্টিস করা। এক্স্যাক্টলি। এবং স্বৈরাচার, হাসিনাকে স্বৈরাচার কোনোভাবেই বলা যাবে না। বিকজ ওই ওয়ার্ডটা আমরা ইউজ করি এরশাদের জন্য, এবং এরশাদ যদি স্বৈরাচার হয়, সেটা যদি একটা গালি হয়, হাসিনার জন্য আমাদের নতুন ওয়ার্ড ইনভেন্ট করতে হবে। ডেফিনেটলি তুমি যদি ধরো এরশাদের শাসন আমলের তুমি যদি স্বৈরাচার বলো, তাহলে হাসিনার শাসন আমল তো মানে ওয়ে ওয়ার্স। তাই এটার সাথে তুলনা করলে তো না, আমাদের এটা ব্রেনস্টর্ম করা উচিত। কিছুই ছিল না। এক্স্যাক্টলি। তো আমার কথা যে শেখ হাসিনা বাংলাদেশে তোমার যেই লুটপাট তন্ত্র তৈরি করছে, যে স্বৈরতন্ত্র তৈরি করছে, যেই অত্যাচার নির্যাতন তন্ত্র তৈরি করছে, এইটা বাংলাদেশের মানে হিস্ট্রিতে আনপ্যারালাল। এটা মানে হিস্ট্রি বলতে শুধু বাংলাদেশ না, পাকিস্তান হিস্ট্রি। তুমি যদি বাংলাদেশ এবং পাকিস্তান হিস্ট্রি, ব্রিটিশ হিস্ট্রি ধরে যদি তুমি ধরো, তাহলে আমাদের এই ল্যান্ডে এই জাতীয় শাসন ব্যবস্থা কখনোই ছিল না। সো এইটা তোমার আনপ্রেসিডেন্টেড ছিল। এবং দেখো এই আনপ্রেসিডেন্টেড জিনিসটা আজকে তার পার্টিকে একটা আনপ্রেসিডেন্টেড জায়গায় এসে দাঁড় করাই দিচ্ছে। আওয়ামী লীগের মতো একটা পার্টি, যারা এই দেশে তোমার মুক্তিযুদ্ধে লিডারশিপ দিচ্ছে, যারা এই দেশে পপুলার, যারা এই দেশে তোমার ৯৬ এর নির্বাচনে তারা জিতে আসছে, তো এইরকম একটা পার্টি তোমার এইরকম একটা পতনের দ্বার প্রান্তে যায় পৌঁছাবে, এটা তো আনএক্সপেক্টেড ছিল, তাই না? এবং এটা এই শেখ হাসিনার এবং আওয়ামী লীগের তৎকালীন যে লিডারশিপ ছিল, তাদের নিজের হাতের কামাই, যে তারা নিজের হাতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাইরে যাইয়া একটা ফ্যাসিবাদী সিস্টেমকে ইনভেন্ট কইরা এখানে আজীবন তাদের জমিদারি তন্ত্র তোমার চালাইতে চাইছে। এবং তার ফলে আজকে পা পিছলায় পড়ে গেছে। এবং সে তুমি ধরো যত উপরে উঠতে চাইবা অন্যায়ভাবে, তোমার পতন তত গভীর থেকে গভীর হইব। আজকে তার পতন সেভাবে গভীর হয়েছে। তাহলে আওয়ামী লীগের পলিটিক্সে এই যে রায়টা, আওয়ামী লীগের পলিটিক্স বা আওয়ামী লীগের ফিউচারের, আমি জানি না, আমি আওয়ামী লীগের ফিউচার আমরা যখন বলি তখন আমরা ঠিক আমি নিজে ঠিক ক্লিয়ার না যে ফিউচারটা আসলে কি, এবং হোয়াট এভার দ্য ফিউচার ইজ, এই রায়টা সেই ফিউচারটাকে ঠিক কিভাবে ইম্প্যাক্ট করবে বলে আপনার মনে হয়? আমি মনে করি আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে কোনো শর্ট টাইম ফিউচার নাই। মানে শর্ট টাইমটা আপনি কেমনে ডিফাইন করবেন? ৫ বছর, ১০ বছর নাকি? রিসেন্ট টাইম ধরো যে মানে বাংলাদেশের রাজনীতিতে আবার বড় ধরনের কোনো টার্মোইল যদি না হয় আর কি, যে ধরো আমরা যদি একটা সিস্টেমেটিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই, তাহলে যতদিন পর্যন্ত এই জেনারেশনের মেমোরি আছে, তুমি মানে এটা একটা জেনারেশনাল ইস্যু, তাই না? তুমি দেখো আওয়ামী লীগ যাদেরকে রাস্তায় গুলি করে মারছে, ছাত্রলীগ যাদেরকে রাস্তায় নির্যাতন করছে, এরা তো হচ্ছে এই জেনজি বলি আমরা, যে জেনারেশন যারা আওয়ামী লীগের মধ্যে বড় হয়ে উঠছে। তো তুমি ধরো এদের অ্যাভারেজ বয়স যদি ২৫ বছর হয়, তো তাদের জীবদ্দশায় তুমি ধরো আরো ২৫ বছর পর তার বয়স হবে মাত্র ৫০। স্টিল তার মেমোরিতে এই জিনিসটা আছে। তো আরো ৩০-৩৫ বছর এই জেনারেশন ফ্রেশ। তো আমি মনে করি না যে আর ৩০-৩৫ বছরের মধ্যে তোমার আওয়ামী লীগের এই দেশের রাজনীতিতে বড় ধরনের কোনো ইনরোড নেওয়া সম্ভব, আনলেস যদি তারা তোমার সিগনিফিকেন্ট তোমার রিফরমেশন করে। দেখো এগুলো মানে এটা একটা হিস্টোরিক ঘটনা, তাই না? যে একটা এন্টায়ার জেনারেশন তোমার আওয়ামী লীগের এই অত্যাচার নির্যাতনের এক ধরনের মেমোরির মধ্য দিয়ে তোমার বড় হয়েছে। তো এই মেমোরি তো তাদের সারা জীবন থাকবে। এবং এই জেনারেশন যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত তোমার আওয়ামী লীগে আবার কামব্যাক করাটা আমি মনে করি কোয়াইট ইম্পসিবল হবে। তো একটা ওয়ে আছে, সেটা হলো দেখো আওয়ামী লীগকে আইডেন্টিফাই করতে হইব, সেটা হলো কারা এই ডিসিশনগুলোর সাথে জড়িত। তোমার এই শেখ হাসিনার ফ্যামিলি এবং ডাইনাস্টি, এটা থেকে আওয়ামী লীগকে কমপ্লিটলি ডিটাচ হইতে হবে। ওই সময়ে যারা আওয়ামী লীগের যারা মন্ত্রিসভায় ছিল, যারা ডিসিশন নিছে, এই লোকদেরকে তোমার আওয়ামী লীগ থেকে কমপ্লিটলি বাদ দিয়ে দিতে হবে। এইভাবে যদি আওয়ামী লীগ এরপর বিচার হইব, রিকনসিলিয়েশন হইব, এইভাবে যদি একটা কমপ্লিট চেঞ্জ এবং পরিবর্তনের মধ্য দিয়ে আসে, তখন হয়তো তুমি আওয়ামী লীগের সাথে একটা রিকনসিলিয়েশন তুমি করতে পারবা। এর আগ পর্যন্ত আমি তো রিকনসিলিয়েশনের কোনো জায়গা দেখি না, তাই না? দেখো তুমি গোপালগঞ্জে তারা যেটা করছে, এনসিপি যখন গেল সেখানে যে ভায়োলেন্সটা তারা করছে, তোমার এই যে রায়ের আগে সারা দেশে তোমার যেভাবে আবার বাসে আগুন, তারা রাইট, তারা তো ঘোষণা দিয়ে এই বাসে আগুন লাগানোটা তো তারা ঘোষণা দিয়ে করলো এটা। এক্স্যাক্টলি। এবং তারা এখনো আমি তো খুবই সারপ্রাইজ, জুলাই একটা সন্ত্রাসী ঘটনা, তাই না? এখনো তারা বলতে চায় যে জুলাই একটা সন্ত্রাসী ঘটনা। তো এই পার্সপেক্টিভে তোমার আওয়ামী লীগের মানে কিভাবে এই দেশের রাজনীতি তারা আবার কামব্যাক করবে, আমি এটার কোনো সম্ভাবনা দেখি না। ইট লুকস লাইক দে ডোন্ট, মানে তাদের রিকনসিলিয়েটরি কোনো প্রসেসের মধ্য দিয়ে কামব্যাক করার কোনো প্ল্যান তাদের আছে, এটা আমার কাছে মনে হয় না। দে আর লুকিং ফর ওয়েজ, লুপ হোলস, হয়তো দেশে একটা বড় কোনো মানে ইনস্টেবিলিটি হবে, এরকম কিছু হবে, ওইটার মানে ফাঁক ফোকর দিয়ে তারা ঢুকবে।
তাদের প্ল্যান হচ্ছে ওইটা। না, যেমন definitely. এই যে তারা ঘোষণা দিয়ে যে লাগাইলো, আগুন লাগাইলো, তারপরে তারা আরো যা করতেছে এগুলো হচ্ছে যে একটা ইনস্টেবল করে তোলা সিচুয়েশনকে, এবং এই সিচুয়েশনের একটা সুযোগ নেওয়া। তারা এই সুযোগের অপেক্ষা করতেছে বলে আমার ধারণা। এক্সাক্টলি। কিন্তু দেখো রাজনীতিতে এগুলো এভাবে হয় না। তুমি ধরো আমি যদি প্যারাবল টানি জামাতের সাথে, জামাত যখন ১৯৭১ এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, জামাত তো মেইন কমান্ডিং জায়গায় ছিল না, তাই না? ধরো যে হাসিনার ফ্যাসিবাদী যে সিস্টেম, সেখানে তো কমান্ডিং জায়গায় শেখ হাসিনা নিজে ছিল। 71 এর ইস্যুতে কমান্ডিং জায়গায় ছিল পাকিস্তান আর্মি। কিন্তু সেখানে জামাত পাকিস্তান আর্মিকে তারা পাকিস্তানের স্বাধীনতার, পাকিস্তানের তোমার ভাগ হয়ে না যাক এটার পক্ষে ছিল, যে কারণে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। কিন্তু আজকে স্বাধীনতার পরে তোমার 54 ইয়ার্স, তো জামাত তো এখন একটা প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টি হয়ে উঠছে, তাই না? এই 54 ইয়ার্স এর আগে তো কখনোই তোমার 10% এর বেশি ভোট পায় নাই জামাত, আসতে তো পারে নাই। কেন? কারণ একটা বিশাল অংশের মানুষের মধ্যে তোমার মুক্তিযুদ্ধের ইমোশনের জায়গাটা আছে, এবং এই জায়গাটা জামাত অ্যাড্রেস করতে পারে নাই, যে কারণে তারা আমাদের রাজনীতিতে কখনো ইনরোড হইতে মানে ইনরোড তার হয় নাই এখানে। তো আওয়ামী লীগ যেই জেনারেশনকে তোমার এখানে এই ট্রমাটা তৈরি করছে, সেই জেনারেশন এবং এই ট্রমাটার ক্ষেত্রে আওয়ামী লীগ তোমার প্রিন্সিপাল অফেন্ডার। তো আওয়ামী লীগ যদি মনে করে যে সে খুব অল্প সময়ের মধ্যে আবার এই দেশের রাজনীতিতে চলে আসবে, আমি তো মনে করি জামাতের চাইতে আওয়ামী লীগের রোডটা আরো বেশি কঠিন হবে এই দেশে। আচ্ছা, এই যে আপনি কিছুটা টাচ বেজ করছেন যে এই যে একটা রায় হয়ে গেল, এবং নেক্সট এ যেই দল বা যারা এই ধরনের ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে বাংলাদেশে, তাদের জন্য এটা একটা এক্সাম্পল। কিন্তু আমরা তো আমি এখানে একটু বলি যে মানে হাসিনার আজকের এই যে পতন, যে অবস্থানে সে আইসা দাঁড়াইছে আওয়ামী লীগ এবং তার দল, আমি মনে করি এইটাকে জামাত এবং বিএনপির একটা ডিফারেন্ট ডাইমেনশন থেকে রিড করা উচিত। এই ডাইমেনশনটা হলো যে দেখো, একটা প্রপার ডেমোক্রেসির মধ্যেই তুমি সেফ। তুমি সরকারি দলে থাকো অথবা বিরোধী দলে থাকো, তুমি যদি একটা প্রপার ডেমোক্রেসির মধ্যে থাকো তাইলেই তুমি সেফ। তুমি প্রপার ডেমোক্রেসির বাইরে গেলেই তোমার আসলে একটা রিস্ক ফ্যাক্টর আছে, এবং সেই রিস্ক ফ্যাক্টর তোমার সেফটি দিবে না। তুমি ইন্টারেস্টিংলি দেখো হাসিনা কতদিন ক্ষমতা রয়েছে? 15 বছর, তাই না? কয়টা টার্ম? তোমার তিনটা টার্ম ক্ষমতায় রয়েছে। তো বাংলাদেশে তুমি 91 থেকে দেখো অল্টারনেটিভলি কিন্তু একবার বিএনপি একবার আওয়ামী লীগ এইভাবেই গেছে। শেখ হাসিনা তো 15 বছর ক্ষমতায় রইল, তাই না? এই 15 বছরের মধ্যে সে যদি একটা প্রপার ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে থাকতো, তাইলে কিন্তু তোমার মানে দুইবারই তার আসার চান্স ছিল, তাই না? কারণ মানে আমরা যদি ধরেন 2008 এর ইলেকশনটা যদি আমরা শ্যাম ইলেকশন না ধরে কারেক্ট ইলেকশন ধরে নেই, 2008 এ যদি হাসিনা আসতো, ধরো যে 14 নির্বাচনে বিএনপি আসতো, তারপর 18 নির্বাচনে আবার হাসিনাই আসতো, তো মানে রিয়েল সে অল্টারনেটিভ ডেমোক্রেসির মধ্যে থাকলেও সে দুইবার প্রাইম মিনিস্টার হইতো, এবং সে কিন্তু মিস করতে একটা টার্ম সে মিস করতে, একটা মিস করতো। আরেকটা জিনিস মিস করতো, সেটা হলো যে অ্যাবসলিউট ক্ষমতা তার কাছে আছে। এটা ও মাই গড, আই থিংক যে দ্যাট ওয়াজ দ্য টক্সিক, লাইক দ্য টক্সিসিটি। এক্স্যাক্টলি, আপনি যে কিং লাইক যে পাওয়ার আপনার, ইয়েস, আপনি হাউ মানে এটা আপনি ছাড়তে চান নাই, এবং আপনি যে গণভবনটা দখল করে তারা যে ভিতরে যা করতো, আপনি কিন্তু চিন্তা তার করছেন প্রাইস হলো কি এখন দেখো, তার প্রাইস কতখানি, তাই না? না, মানে হাই রিস্ক হাই গেইন, আপনি যদি ওই ইয়ে থেকে আপনি চিন্তা করেন, গ্যাম্বলিং, এটা একটা গ্যাম্বলিং, এবং সেই গ্যাম্বলিং এ যে শেখ হাসিনা হেরে গেছে, আওয়ামী লীগ হেরে গেছে, দ্যাট সেইজ সামথিং। যে বাংলাদেশে এখানে আমাদের যে পলিটিক্যাল প্রসেস, আমাদের এখানে যে জেনারেশন, আমাদের এখানে যে ইয়াং পিপল, আমাদের লোকেরা যেভাবে রাজনৈতিকভাবে চিন্তা করে, সেই জায়গাটাতে তুমি এইখানে এইরকম একটা অটোক্রেটিক শাসন ব্যবস্থা চলবে না, থাকবে না, টিকবে না। টিকলে তো হাসিনারটাই টিকতো। আমি তো মনে করি না যে আমাদের হিস্ট্রিতে আর কেউ হাসিনার চাইতে মানে বেটার ওয়েতে এটা ট্রাই করতে পারবে। যেই পরিমাণ তোমার সবকিছু গোছায় নিয়ে আইসা একটা পাওয়ারফুল ফ্যাসিজম সে প্র্যাকটিস করছে, এর চাইতে বেটার ওয়েতে আর কেউ করতে পারবে না। দ্য অনলি মডেল যেটা হইতে পারে বেটার, সেটা হচ্ছে আপনার ইজিপ্টের যেই মিলিটারি রুল, যারা আপনার ইকোনমির মোর দেন 50% কন্ট্রোল করে, ওই টাইপের একটা রুল আপনার, মানে হাসিনার চাইতে ব্রুটাল শুধু ওইটা হইতে পারে বলে আমার ধারণা। মানে বেটার অর্থে, ভালো অর্থে বেটার বলতেছি না আমরা, মানে এক্স্যাক্টলি মানে হাসিনার চাইতে এক্স্যাক্টলি খারাপ অর্থে, হ্যাঁ খারাপ অর্থে। তো এখন এটা যেহেতু টিকে নাই, তো আমার বোধ হয় যে এখান থেকে আমাদের সকল রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা হলো, লেট নট ট্রাই দিস, রাদার দ্যান আমরা একটা ভালো ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে থাকি, সেটা আমার জন্য ভালো, তোমার জন্য ভালো। এটা আমি মনে করি এই লেসনটা আমাদের নেওয়া উচিত। হ্যাঁ, তো বাট এনিওয়েজ, তো আমরা সোফার আমরা যেই ঐক্যমত কমিশন থেকে আমরা যে জিনিসগুলো আসছে, সো এবং সেই জিনিসগুলো হয়তো আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে হেল্প করবে এই যে পিসফুল ট্রানজিশন একটা মানে একটা
একটা পাওয়ার থেকে একটা রেজিম থেকে আরেকটা রেজিমে যে ট্রানজিশন, Definitely. একটা বা রেজিম বলা ঠিক হবে না, একটা সরকার থেকে আরেকটা সরকারের যে ট্রানজিশন এবং ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়া, এই জিনিসগুলো হয়তো হেল্প করবে তাদেরকে। তো যাই হোক, এর বাইরে আর কিছু কি আপনি অ্যাড করতে চান? না, আমার বোধ হয় যে মানে আমি বলবো যে জুলাইয়ে যারা রাস্তায় দাঁড়াইছিল, যারা গুলি খাইছে, যারা অসীম সাহস দেখাইছে, তোমার এরকম ঘটনা ঘটছে, একজন গুলি খেয়ে পড়ে গেছে কিন্তু আরেকজন আসলে পিছন থেকে সামনে আগায় গেছে, সে পিছনে যায় নাই। তো এই যারা আমাদের দেশটারে ফেরত দিল, যারা এরকম একটা ফ্যাসিজম থেকে আমাদেরকে আবার স্বাধীনতা দিল, আবার মুক্তি দিল, আমি মনে করি যে দিস ইজ দ্য মোমেন্ট উই শুড অনার দেম, রিমেম্বার দেম, এবং অল অফ আস যারা আমরা বেঁচে আছি উই শুড হ্যাভ এ কমিটমেন্ট যে আমরা এই দেশের রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে করে যারা শহীদ হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তারা যে একটা ভালো পলিটিক্যাল সিস্টেম চাইছে, একটা ন্যায় বিচার চাইছে, একটা জাস্টিস চাইছে, মানুষের জন্য একটা ভালো ব্যবস্থা চাইছে, আমরা যেন সেই কমিটমেন্টটা ফলো করি, আমরা যেন সেই জায়গায় অনেস্ট থাকি, অল দ্য পলিটিক্যাল পার্টিস এন্ড অ্যাজ এ সিটিজেন্স আমরা সবাই যেন যার যার জায়গা থেকে এই কন্ট্রিবিউশনটা আমরা করি। আমার বোধ হয় যে দিস মোমেন্ট উই শুড রিমেম্বার দেম এন্ড অনার দেম ফর দ্যাট। শিওর, ওকে, তাহলে এই পর্বটা শেষ করি আমরা। ওকে, ওকে, থ্যাংক ইউ।